আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের সাথে আজকের অনলাইন ক্লাসে উপস্থিত আছি। তোমাদের অনার্স চতুর্থ বর্ষের ছাত্ররা, তোমাদের সাথে আজকে আমার আলোচনার বিষয় রিসার্চ মেথোডোলজি। আজকে আমাদের প্রথম লেকচার ক্লাস। আমাদের আজকের আলোচনার বিষয় রিসার্চ মেথোডোলজি। একেবারে প্রথম টপিকসটা আমরা নিয়ে আলোচনা করব, গবেষণা কি, গবেষণার প্রেরণা, গবেষণার উদ্দেশ্য, উত্তম গবেষণার বৈশিষ্ট্য পড়ব, গবেষণার প্রতিবন্ধকতা। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। তাহলে তার আগে আমরা আসো জানি যে রিসার্চটা কি। রিসার্চটা হচ্ছে কি, রিসার্চ একটা হচ্ছে ইংরেজি শব্দ। গবেষণা যেটা হচ্ছে, যেটার ইংলিশ শব্দ হচ্ছে রিসার্চ, এটা হচ্ছে অনুসন্ধান বা গবেষণা। রিসার্চের যে রিসার্চ ইজ অ্যান অর্গানাইজড অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে অফ ফাইন্ডিং অ্যান্সার টু কোশ্চেন্স। মানে এটা একটা সিস্টেমেটিক পদ্ধতিতে, কোশ্চেন, কোনো কিছুর অনুসন্ধান করা, জানা, কোনো প্রশ্নের বা কোয়ারি করা। যেমন যদি বলি যে রিসার্চ হচ্ছে যেটা, যে প্রতিশব্দ, যে কোনো একটা অতীতে কোনো একটা জিনিস নিয়ে হয়তো আলোচনা করা হয়েছিল, বা অতীত কোনো তত্ত্ব বা উপাত্ত করা, অর্থ মানে অনুবাদকে যাচাই করা, যে মতবাদটা বা মতবাদে বা উক্ত তথ্যে নতুন কিছু সংযোজন কিংবা কিছু উদ্ভাবনের লক্ষ্যে অনুসন্ধান করাই হচ্ছে গবেষণা। রিসার্চের রিসার্চ, হ্যাঁ, যেটা হচ্ছে যে মিনস এডিশন। রিসার্চ যেটা হচ্ছে মিনস হচ্ছে এডিশন, যেটাকে বলা হয় যে অফ নলেজ, হ্যাঁ, টু সেম এক্সিস্টিং নলেজ। মানে একে অতীতে কোনো জিনিসটা নিয়ে, যেটাকে মানে অর্থ হচ্ছে পুনরায় অনুসন্ধান করা। অতীতে কোনো একটা জিনিস নিয়ে গবেষণা করা হয়েছিল, বা কোনো একটা তত্ত্ব বা উপাত্ত বা মতবাদ, সেই মতবাদ বা উপাত্তে নতুন কিছু সংযোজন কিংবা কিছু উদ্ভাবনের লক্ষ্যে অনুসন্ধান করাই হচ্ছে গবেষণা। অতীত অভিজ্ঞতা এবং হচ্ছে কি বর্তমান তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের জন্য যেসব কার্যক্রম সম্পন্ন করা হয়, সেসব কার্যক্রমকেই গবেষণা বা রিসার্চ বলা হয়। রিসার্চ, এই যে দেখো এখানে রি মানে হচ্ছে কি, মিনস হচ্ছে যে ওয়ান্স মোর, এ ফ্রেশ, এ নিউ, আর হচ্ছে ব্যাক উইচ রিটার্ন টু এ প্রিভিয়াস স্টেট। সার্চ মিনস হচ্ছে look through or go over thoroughly to look something, or হচ্ছে examine to find anything conceal। এটা হচ্ছে যে অতীতে একটা গবেষণা করা হয়েছিল, সেটাকে আবার সেই গবেষণার ভিত্তিতে আবার নতুন করে ওটা গবেষণা করা, যাচাই করা, বা ওখানে নতুন কিছু কি উদ্ভাবন কিংবা হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু অনুসন্ধান করাটা, ভবিষ্যতে কোন নতুন কিছু উদ্ভাবনের লক্ষ্যে অনুসন্ধান করাটাই হচ্ছে কি গবেষণা। আর আসো যে আমাদের যেটা বলছিলাম, যে আমরা আলোচনা করব রিসার্চ মেথোডোলজি নিয়ে। এটা হচ্ছে যে যখন কোনো সমস্যার সমাধানের নিয়মতান্ত্রিক পন্থায় বিভিন্ন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে অনুসন্ধান, অনুশীলন, যৌক্তিক ব্যাখ্যা ও যথার্থতা যাচাই বাছাই করা হয়, তখন এরূপ প্রক্রিয়া সমূহকে বলা হয় পদ্ধতিগত তত্ত্ব বা মেথোডোলজি। একটু কঠিন মনে হচ্ছে, তাই না? এটা আসলে কি একটা উদ্ভাবনের বিষয় বা অনুসন্ধান বিষয়ক ব্যাপার, তো এটা একটু কঠিন টার্ম হচ্ছে। যদিও তোমরা পড়তে গেলে বুঝবে যে আসলে এটা মুখস্থ করার তেমন কিছু নেই, এটা তোমাকে অনুসন্ধান আর কি, আসলে যেটা অনুসন্ধান করে তোমাদের ভবিষ্যতে কোনো কেউ যদি কোনো গবেষণা করতে চাও বা কোনো জিনিস নিয়ে রিসার্চ করতে পারো, তোমরা গবেষণা করতে চাও যারা, তাদের জন্য এই সাবজেক্টটা অনেক বেশি সহায়ক হবে। আমাদের একটা এই সাবজেক্টের সাথে আমরা যে আলোচনা করবো, আস্তে আস্তে পড়বো, এটার একটা তোমার একটা পেপার জমা দিতে হবে রিসার্চ মেথোডোলজি। আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসে হয়তো আলোচনা করবো ওইদিকে। তো আজকে যে আলোচনাগুলো করবো সেটা হচ্ছে যে গবেষণা কি, গবেষণার বৈশিষ্ট্য, গবেষণার হচ্ছে সায়েন্টিফিক মেথড, গবেষণার কৌশল, বৈজ্ঞানিক পদ্ধতি, গবেষকের প্রতিবন্ধকতা, উত্তম গবেষণার বৈশিষ্ট্য। হ্যাঁ, আচ্ছা, টাইপস অফ রিসার্চ মেথোডোলজি। আচ্ছা, গবেষণা আমরা আসি এখন গবেষণার বৈশিষ্ট্যটা কি। দ্য অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি অফ কারেন্ট ইংলিশ অনুযায়ী রিসার্চ শব্দটির আবেদনিক অর্থ হলো জ্ঞানের যে কোনো শাখাতে নতুন তথ্য বা ঘটনা উদ্ঘাটনের জন্য সতর্ক অনুসন্ধান। প্রকৃত অর্থে আবিষ্কারের অভিযানই হলো গবেষণা। গবেষণাটা হচ্ছে কি এক ধরনের আবিষ্কারের মতো বা অনুসন্ধান, এটা দীর্ঘ একটা প্রসেস, ঠিক আছে, একটা সিস্টেমেটিক ওয়ের মধ্যে দিয়ে যেতে হয়, একটা নিয়মতান্ত্রিক উপায়ে। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স গ্রন্থে ডি সিলিন্ডার বলেন, সংজ্ঞা অনুযায়ী
কোনো বিষয়ে বর্তমান জ্ঞান তথা ধারণা বা নিদর্শন সমূহকে সাধারণীকরণের উদ্দেশ্যে সংগ্রহিত উপাত্ত যাচাই সাপেক্ষে সংশোধন বা সংস্করণের মাধ্যমে নতুন তত্ত্ব সংগঠনে কিংবা কলা কৌশল অনুশীলনে বিশেষ অবদান রাখে তাকে গবেষণা বলা হয়। আচ্ছা, আমরা কঠিন ভাবে না যে আমরা বলতে পারি যে রিসার্চ একটা কি ইংলিশ শব্দ, যেটা হচ্ছে কি যে রিসার্চ মিনস এডিশন অফ নলেজ, হ্যাঁ, টু সেম এক্সিস্টিং নলেজ। যার অর্থ হচ্ছে এটা কি সহজ ভাষায় যদি বলি এটা একটা অনুসন্ধান। রিসার্চটাই হচ্ছে কি অনুসন্ধান করা বা আবিষ্কার করা। যেটা বলেছি যে অতীতে কোনো একবার গবেষণা করা হয়েছিল, সেটার সাথে আবার নতুন কোনো তথ্য সংযোজন, মানে অতীত একটা বেসিকের বিষয়ের সাথে আরো নতুন কিছু বর্তমান গবেষণায় নতুন কিছু সংযোজন করা, ঠিক আছে। এবং হচ্ছে ভবিষ্যতে এটার কোনো কর্মকল্প উদ্ভাবন, আরো নতুন কিছু উদ্ভাবনের লক্ষ্যে যে অনুসন্ধান করা, সেটাই হচ্ছে কি সহজ কথা রিসার্চ, ঠিক আছে। এখন আসো যে আমরা রিসার্চে কতগুলো সাধারণ বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা কি জানি। একটা হচ্ছে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সমস্যা নির্ধারণ, সমস্যা ভিত্তিক অনুকল্প সূত্রাবদ্ধকরণ, পরীক্ষণে পুনরাবৃত্তি ও বস্তু নিরপেক্ষভাবে উপাত্ত সংগ্রহ, দৈবচয়িতভাবে ঘটনার নমুনা উপাত্ত সংগ্রহ ও যথাযথ বিশ্লেষণ, অ্যাপ্রোপ্রিয়েট অ্যানালাইসিস যেটাকে বলা হয়, সম্ভাবনা তত্ত্বের ভিত্তিতে অনুকল্প যাচাই, ফলাফল সংকলন ও যৌক্তিক ব্যাখ্যাকরণ এবং পরিসংখ্যানিক সিদ্ধান্ত উপস্থাপন সাপেক্ষে সংশ্লিষ্ট সমস্যার সমাধান কিংবা তাত্ত্বিক সাধারণীকরণের গবেষণার অন্যতম সাধারণ বৈশিষ্ট্য। এই যে 7টা বৈশিষ্ট্য বললাম, এগুলো হচ্ছে কি গবেষণার বৈশিষ্ট্য। হ্যাঁ, আমি আবার সহজ করে যদি বলি, যে তোমাদেরকে আরেকটু করে বলতে পারি যে গবেষণা কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে নিবেদিত হতে হবে। মানে গবেষণার যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে যে কোনো একটা লক্ষ্য অবশ্যই থাকতে হবে, সেটার লক্ষ্যে এটা নিবেদিত হবে। গবেষণা প্রাথমিক বা প্রধান উৎস থেকে, যে উৎসটা থেকে সেখানে জ্ঞান বা উপাত্ত সংগ্রহ করে অথবা উপাত্ত নতুন উদ্দেশ্যে ব্যবহার করে, এটা একটা গবেষণার বৈশিষ্ট্য। এটি একটি কুশলী, পদ্ধতিগত ও সঠিক অনুসন্ধান। গবেষণা হতে হবে কি যুক্তিসঙ্গত এবং হচ্ছে নৈর্বর্তিক। অনুমিত সিদ্ধান্ত যাচাইয়ের জন্য নিরপেক্ষভাবে যথার্থ কৌশল অনুসরণ করে উপাত্ত সংগ্রহ করতে হবে, ঠিক আছে। সংগৃহীত উপাত্তকে পরিমাণগত বা সংখ্যাগতভাবে সুসংগঠিত হতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখা গবেষণার একটা বৈশিষ্ট্য। এছাড়া হচ্ছে যে গবেষণা বৈজ্ঞানিক পদ্ধতিতে কি করে অনুসরণ করে, এটা অবশ্যই একটা সায়েন্টিফিক উপায়ে এটা অনুসরণ করা হয় এবং হচ্ছে একটা সমস্যার সমাধান করা হয়। এবার আসো মোটিভেশন ইন রিসার্চ বা গবেষণায় প্রেরণা। এক বা একাধিক কারণে বা কিংবা প্রেরণায় বা অনুপ্রেরণায় গবেষণা কর্মে অনুপ্রেরণা সৃষ্টি হয় প্রেরণা দ্বারা। কি সেগুলো? কোনো বিষয়ের গুরুত্বপূর্ণ সমস্যা দ্বন্দ্বের প্রতিকারমূলক কার্যকর ব্যবস্থা খুঁজে বের করতে হবে, এটা একটা গবেষণার প্রেরণা। কোনো অব্যবহৃত বা অবহেলিত সম্পদ থেকে অবিরামভাবে উপকার প্রাপ্তির পন্থা অনুসরণ করতে কিংবা কোন সৃজনশীল কাজে বুদ্ধিভিত্তিক তৃপ্তি পাওয়ায় প্রেষণায় পণ্য বা সেবা সৃষ্টি আবিষ্কার করতে, সমাজ বা জাতির উন্নয়নে সেবাদানে পেশাদারিত্ব দক্ষতা অর্জন করতে, এবং হচ্ছে কি সৃজনশীল কাজের মাধ্যমে জনমানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে গবেষণা কর্মে অনুপ্রেরণা সৃষ্টি হয়। তাহলে গবেষণার উদ্দেশ্যটা কি? আমাদের এখনকার আমরা গবেষণার উদ্দেশ্যটা অবজেক্টস অফ রিসার্চ, এটা হচ্ছে যে কোনো বিষয়ে সমস্যা বা দ্বন্দ্বের কারণে অনুসন্ধানের উদ্দেশ্যে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা গবেষণার মৌলিক লক্ষ্য করা হয়। গবেষণার যে বেসিক লক্ষ্য সেটা হচ্ছে যে কোনো সমস্যা বা দ্বন্দ্বের সুপ্ত কারণ উদ্ঘাটন, যা ইতিপূর্বে আবিষ্কার করা হয় নাই, হ্যাঁ। এবং হচ্ছে যদিও প্রতিটি গবেষণা কর্মে স্বতন্ত্র ও সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে, তথাপি গবেষণা প্রকৃতির ভিত্তিতে সাধারণভাবে কতিপয় স্থূল উদ্দেশ্য চিহ্নিত করা যায় গবেষণার উদ্দেশ্যের ক্ষেত্রে। যেমন হচ্ছে যে অনুসন্ধানী বা তাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে কোনো বিস্ময়কর ঘটনার সুপ্ত কারণ বা প্রকৃত সত্য উদ্ঘাটন হতে পারে। যে বর্ণনামূলক বা গুণবাচক গবেষণার ক্ষেত্রে এগুলো হচ্ছে কি যে এই যে বলছি যে অনুসন্ধানী বা তাত্ত্বিক গবেষণা বা বর্ণনামূলক বা গুণবাচক গবেষণা, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপ অফ গবেষণা, ঠিক আছে। গবেষণা বিভিন্ন টাইপের হতে পারে, সেগুলোর মধ্যে আর কি বলা হচ্ছে যে বর্ণনামূলক বা গুণবাচক গবেষণার ক্ষেত্রে যেটা হয় যে কোনো একটি সুনির্দিষ্ট বিষয় ঘটনার স্বতন্ত্র ও
দলগত প্রকৃত চিত্র। কার্যকরণ নির্ণয় তাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে কোনো বিষয় বা ঘটনার সংঘটন মাত্রার সাথে অপর নিয়ামকের সম্পৃক্ততা মূল্যায়ন। অনুকল্প যাচাই গবেষণার ক্ষেত্রে ভিন্নতা চলক সমূহের মধ্যে কোনো কারণগত সম্পর্ক আছে কিনা তার সম্ভাবনা তত্ত্বের ভিত্তিতে যাচাইকরণ। এগুলো হচ্ছে কি গবেষণার কি উদ্দেশ্য। এবার গবেষণা, এই যে গবেষণার কথা বলছি, যে গবেষণা তাহলে প্রয়োজনটা কি, সিগনিফিকেন্স বা নেসেসিটিসটা কি এটা রিসার্চের। হ্যাঁ, অনুসন্ধান বা গবেষণায় সকল উন্নতির সূতিকাগার। সুতরাং আস্থার চেয়ে দ্বন্দ্ব অধিকতর উত্তম, কারণ দ্বন্দ্বই অনুসন্ধানে উদ্বুদ্ধ করে এবং অনুসন্ধানী সত্য আবিষ্কৃত হয়, তাই আবিষ্কারের উন্নয়ন বহমান থাকে। গবেষণার গুরুত্বটা হচ্ছে কি যে এই যে গবেষণার ক্ষেত্রে যদি বলি যে গবেষণাটা হচ্ছে আবিষ্কারের মতো একটা ঠিক আছে, বা যেটা অনুসন্ধান, নতুন নতুন তথ্য আবিষ্কার হচ্ছে, যে নতুন নতুন ইনফরমেশন আমরা জানতে পাচ্ছি। হ্যাঁ, এগুলোকে অনুসন্ধান করা হচ্ছে যে সত্য আবিষ্কারের কথা যেটা বলা হচ্ছে, বা হচ্ছে যে কোনো জিনিস নিয়ে একটা মানে টার্গেট একটা ফিল আপ করা, বা হচ্ছে যে অতীত কোনো কিছু আছে, মানে একটা সময় যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল বা বিষয় একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিল, সেটার উপরে যে নতুন নতুন যে চেঞ্জ হচ্ছে, যে তথ্য নতুন আবিষ্কার হচ্ছে, সেটা ক্ষেত্রে বিভিন্ন সেক্টরের কথা বললাম, যে উদ্দেশ্যের ক্ষেত্রে বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে বললাম, যে বিভিন্ন ইয়াতে হতে পারে এটা। তো এই গবেষণার অনেক মানে গুরুত্বটা যেটা সেটা এখন আমরা আলোচনা করব, যে দেখো যে মানুষকে বৈজ্ঞানিক ও আরোহণমূলক চিন্তনে একনিষ্ঠ করে এবং যৌক্তিক চিন্তন ও সুস্ফুটিত উন্নয়ন ত্বরান্বিত করে। যেমন কিনা এটা কি হতে পারে, যে দেখো গবেষণার যে প্রয়োজনীয়তা কোন কোন ক্ষেত্রে হতে পারে, আমি বলেছি যে বিভিন্ন ক্ষেত্রে গবেষণাটা বিভিন্ন সেক্টরে হচ্ছে। হ্যাঁ, তো এটা গুরুত্ব অপরিসীম। গবেষণা করলে আমরা আসলে নতুন নতুন জিনিস অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু আবিষ্কার হচ্ছে, যে ক্ষেত্রে গবেষণার প্রয়োজনীয়তা। যেমন দেখো যে কৃষি বলো, শিল্প, বাণিজ্য ইত্যাদি অর্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বয়ে মৌলিক ও ফলিত, যেটা করলে বেসিক এবং ফান্ডামেন্টাল যেটা আছে, যে বেসিক বা ফান্ডামেন্টাল বা হচ্ছে যে অ্যাপ্লাইড গবেষণার ক্ষেত্রে অনবদ্য অবদান সার্বজনীনভাবে স্বীকৃত। সামগ্রিকভাবে দেখা যায় যে আর্থসামাজিক উন্নয়ন পরিকল্পনার ভিত্তি সংগঠনে যথোপযুক্ত গবেষণা 3 পর্যায়ে সহায়তা করে। যেমন হচ্ছে আর্থিক সংগঠনে বিভিন্ন ঘটনা অবিরামভাবে অনুসন্ধান ও সংকলন, বিভিন্ন ঘটনার সুপ্ত কার্যকারণ নির্ণয় ও বিশ্লেষণ, এবং ভবিষ্যৎ উন্নয়ন রূপকল্প নির্ধারণ। ঠিক আছে। শিল্প ও বাণিজ্যিক পণ্যের মান উন্নয়ন পরিকল্পনায় উৎপাদনের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে গবেষণার ভূমিকা অপরিসীম। গবেষণার মাধ্যমে কি করা হয়, যে দৈনন্দিন জীবনে যে ব্যবহার্য বিভিন্ন পণ্য ও সেবা উৎপাদন তথা সুখ, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। দার্শনিক ও চিন্তাশীল ব্যক্তিগণের বিবেচনায় নতুন নতুন তত্ত্ব উদ্ভাবনে ও জ্ঞান সংস্কার ও সম্প্রসারণে গবেষণার বিকল্প নাই। বিশ্লেষক ও বুদ্ধিজীবীদের বিবেচনায় নতুন নতুন তত্ত্বের সাধারণীকরণ ও সূত্রাবদ্ধকরণে গবেষণার ভূমিকা একান্ত অপরিহার্য। এই দেখলে যে বিভিন্ন ক্ষেত্রে গবেষণার যে প্রয়োজনীয়তা বা গুরুত্ব সেটা এখানে আলোচনা করা হলো। এবার আসো যে গবেষণার প্রকারভেদ। গবেষণা বিভিন্ন টাইপের হতে পারে। মেইনলি হচ্ছে যে টাইপস অফ রিসার্চে যদি বলি, যে গবেষণা হচ্ছে 4টা টাইপের হতে পারে প্রধানত। একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা হচ্ছে অ্যাপ্লাইড, একটা হচ্ছে কোয়ান্টিটিভ, আর একটা হচ্ছে কনসেপটেশনাল। এটা হচ্ছে বর্ণনামূলক। ডেসক্রিপটিভ বা হচ্ছে অ্যানালিটিক্যাল, এটা ডেসক্রিপটিভটা যেটা হচ্ছে সেটা বর্ণনামূলক, অ্যাপ্লাইড হচ্ছে প্রয়োগ যেটা ব্যবহারিক ক্ষেত্রে, এবং হচ্ছে কোয়ান্টিটিভ গুণগত, হ্যাঁ, এবং হচ্ছে কনসেপশনাল হচ্ছে কি ধারণাগত। ঠিক আছে। এমনিতে যদি বলি যে গবেষণাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেটা বললাম যে মৌলিক গবেষণা বা বেসিক, যেটা ফান্ডামেন্টাল, ফলিত হচ্ছে অ্যাপ্লাইড কার্যোপযোগী গবেষণা, মূল্যায়ন গবেষণা, পরীক্ষণমূলক গবেষণা, জরিপ গবেষণা, মাঠ পর্যায়ের অনুসন্ধানমূলক গবেষণা, এবং যেটা যে বললাম যে বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ। এটার সাথে বিশ্লেষণমূলক আছে যেটা অ্যানালিটিক্যাল, এবং হচ্ছে গুণগত বা পরিমাণগত, ধারণা ভিত্তিক যেটা কনসেপশনাল বলেছি, এবং হচ্ছে বা সরজমিনে গবেষণা। বেসিক রিসার্চ কোনটা? বেসিক বা মৌলিক রিসার্চ শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য যে গবেষণা কর্ম পরিচালনা করা হয় তাকে মৌলিক গবেষণা বলে। জ্ঞানের জগতে নতুন তথ্য সংযোজন করাই হচ্ছে নতুন মাত্রা, যে নতুন কিছু তথ্য সংযোজন করা এর মূল লক্ষ্য। এটা এই মৌলিক গবেষণাটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য কর্ম পরিচালনা করা হয়। মৌলিক গবেষণা মূলত নিয়ন্ত্রিত একটা পরিবেশে
করা হয়ে থাকে। এবং কেউ কেউ মৌলিক গবেষণাকে ফান্ডামেন্টাল বা হচ্ছে কি বুনিয়াদী গবেষণা বলে থাকে। এটা হচ্ছে কি একটা শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য কর্ম পরিকল্পনাটা করা হয় এবং হচ্ছে এটাতে জ্ঞানের জগতে নতুন মাত্রা সংযোজন করে এবং হচ্ছে এটা নিয়ন্ত্রিত একটা পরিবেশে করা হয়। আর অ্যাপ্লাইডটা কি, যেটা বা ফলিত বা ব্যবহারিক যে গবেষণা বাস্তব কোনো সমস্যার সমাধান বা কর্মসূচি প্রণয়ন বা বাস্তবায়নের উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে ফলিত গবেষণা বলা হয়। এটা হচ্ছে এই ধরনের গবেষণাটা হচ্ছে কি কোনো বাস্তব কোনো সমস্যা সমাধানের জন্য বা যে কোনো কর্মসূচি প্রণয়ন বা বাস্তবায়নের উদ্দেশ্যে পরিচালিত হয়। কোনটা? যে ফলিত গবেষণাটা। অনেকে ফলিত গবেষণাটাকে বলা হয় যে ফিল্ড রিসার্চ বা এটা মাঠ পর্যায়ে গবেষণা হয় বলে, মানে এটাকে বলা হয় ফিল্ড রিসার্চও বলা হয়ে থাকে। আর অপরদিকে বেসিকটা কি বললাম, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল বা বুনিয়াদি বলা হয়। আর ফলিতটা হচ্ছে ফিল্ড রিসার্চ। এবং তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য ও লাভসই সিদ্ধান্ত উদ্ভাবন করা হচ্ছে ফলিত গবেষণার মূল উদ্দেশ্য। আচ্ছা, আবার এখানে আলাদা করে দিয়েছি, দেখো যে মানে মেইনলি হচ্ছে যে দুইটা ভাগে যেটা উদ্দেশ্য এবং ইয়ার উপর ভিত্তি করে, যেটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে কোন উদ্দেশ্য, একটা হচ্ছে যে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, আর একটা হচ্ছে কি যেটা হচ্ছে বাস্তবসম্মত কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেটা হয়, যেটা একটা বেসিক এবং ফান্ডামেন্টালের কথা বললাম, যেটাকে একটা বলা হয় বুনিয়াদি, এবং হচ্ছে আরেকটাকে বলা হচ্ছে যে মাঠ পর্যায়ের গবেষণা বলা হচ্ছে। এবার আসো যে টাইপস অফ, এটা যে কয়টা টাইপের হতে পারে আদার যেগুলো, সেগুলো হচ্ছে কোয়ান্টিটিভ, পরিমাণগত বা গুণগত যেটা বলা হয়, যে বেসিক তো বলেই দিলাম, অ্যাপ্লাইডও বলে দিলাম, যে আরটা হচ্ছে লঙ্গিটিউডনাল রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ, ডেসক্রিপটিভ বর্ণনামূলক, এবং হচ্ছে ক্লাসিফিকেশন রিসার্চ। আচ্ছা আসো ডেসক্রিপটিভ বা হচ্ছে বর্ণনামূলক বনাম হচ্ছে বিশ্লেষণমূলক গবেষণা, যেটা এটা কি, যে দেখা যায় যে বর্ণনামূলক গবেষণাতে কি করা হয়, যে জরিপ এবং কারণ উদ্ঘাটন অনুসন্ধানী প্রক্রিয়া অন্তর্ভুক্ত। মানে কোনো একটা বিষয়ে যে সার্ভে করা হয় অনেক সময়, যে জরিপ বা কোনো কারণ, যে কি কারণে ঘটেছে সেই কারণে যে অনুসন্ধান, যেটা সেটা হচ্ছে এই বর্ণনামূলক গবেষণার অন্তর্ভুক্ত। পূর্ববর্তী ও বর্তমানে, পূর্ববর্তী মানে অতীতকালে যেটা, এবং বর্তমানে বিরাজিত মানে বর্তমানে বিরাজমান কোনো ঘটনার তথ্য এটাতে উপস্থাপিত হয়। এক্ষেত্রে তুলনামূলক এবং সহসম্বন্ধী মানে কো-রিলেটেড উভয় রূপ পদ্ধতিতে প্রয়োগ করা হয়। এবং সংঘটিত এবং চলমান ঘটনা চলকের উপর গবেষক কোনরূপ নিয়ন্ত্রণ আরোপ না করে শুধুমাত্র পরিমাপ গ্রহণ এবং হচ্ছে কি এটা বর্ণনা করেন। ঠিক আছে। পক্ষান্তরে বিশ্লেষণমূলক গবেষণাতে দেখা যায় যে শুধুমাত্র তুলনামূলক পদ্ধতি প্রয়োগ করা হয়। গবেষক পূর্ববর্তী এবং বর্তমানে বিরাজিত ঘটনার প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ সাপেক্ষে মূল্যায়ন, যৌক্তিক সিদ্ধান্ত এবং সম্ভাব্য করণীয় সম্পর্কে মতবাদ ব্যক্ত করেন। ঠিক আছে। এবার আসো যে ফলিতটা বা অ্যাপ্লাইড বনাম হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ। ফলিত গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে লক্ষ্য বর্তমান বিরাজিত যে সমস্ত সমস্যা থাকে যে তাৎক্ষণিক সমাধান করা, অর্থাৎ কোনো বাস্তব সমস্যার চাপ দূরীকরণের পন্থা আবিষ্কার করা কিংবা সম্ভাব্য করণীয় বা কি করতে হবে সে সম্পর্কে মতামত দেওয়া হচ্ছে ফলিত গবেষণার মূল উদ্দেশ্য। আর বেসিকটা যেটা হচ্ছে যে পক্ষান্তরে বর্তমানে বিরাজিত যে বা বিরাজমান বা যে ঘটনাগুলো বহমান রয়েছে বা রয়েছে, সেগুলোতে যে ঘটনা বা বিষয়ে যথেষ্ট ও সুসংগঠিত বৈজ্ঞানিক তথ্য ও প্রায়োগিক গবেষণার ভিত্তি রয়েছে, সেক্ষেত্রে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ ও সংশ্লেষণ সাপেক্ষে সংশ্লিষ্ট ঘটনাসমূহের যে সাধারণীকরণ ও তত্ত্বে সূত্রাবদ্ধকরণ করা মৌলিক গবেষণার লক্ষ্য। নাম্বার 3-এ আসো যে পরিমাণবাচক বনাম হচ্ছে গুণবাচক গবেষণা। এটা কি, যে এই পরিমাণবাচক গবেষণাতে দেখা যায় যে ঘটনাসমূহের পরিমাপ গ্রহণ করা হয়। পরিমাণ দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি করা হয়, যে ঘটনা সমূহে যে সেটা পরিমাপ করা যায়, এবং সেরূপ পরিমাণাত্মক চলকের উপাত্ত সংগ্রহ, শ্রেণীকরণ, বিশ্লেষণ ও সংশ্লেষণ সাপেক্ষে উদ্ভাবনীমূলক লক্ষ্য অর্জিত হয় এটাতে। অপরদিকে গুণবাচকের ক্ষেত্রে দেখা যায় যে মূল্যায়নে গুণবাচক গবেষণা পরিচালিত হয়। গুণবাচকের ক্ষেত্রে এটাকে কি করা হয়, মূল্যায়ন করা হয়। আর পরিমাণবাচকের ক্ষেত্রে কি করা হয়, এটাকে পরিমাপ করা হয়। গুণবাচকে যেমন হচ্ছে যে একটি সুনির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মানুষের যে প্রত্যাশা বলো বা প্রবণতা মূল্যায়ন, অর্থাৎ আচরণ বিজ্ঞান, মনোবিজ্ঞান ইত্যাদি ক্ষেত্র প্রয়োগযোগ্য গবেষণা কার্যক্রম। 4 নম্বর আসলে কনসেপশনাল বা ধারণাগত রিসার্চ বলা হচ্ছে বাস্তবসম্মত গবেষণা। ধারণাগত গবেষণা সাধারণ বিমূর্ত ধারণা বা তত্ত্বের সাথে সম্পর্কিত যার কোনো বস্তুগত বা বাস্তব ভিত্তি নাই। অর্থাৎ
প্রামাণিক তথ্য উপাত্তের ব্যবহার নাই। সাধারণভাবে দার্শনিক ও চিন্তাবিদগণ আপন অভিজ্ঞতা দক্ষতার ভিত্তিতে প্রথমে অনিয়মতান্ত্রিক অবরোহমূলক অনুকল্প প্রণয়ন এবং পরে বহুবিধ ঘটনা অবতারণার মাধ্যমে তার প্রাণিত অনুকল্পের সফলতা ও নিষ্ফলতা প্রমাণে ব্রতী হন। পক্ষান্তরে যখন কোনো চলক অপর চলক সমূহকে প্রভাবিত করে কিংবা চলক সমূহের অন্তঃক্রিয়াজাত ঘটনা বাস্তব পরীক্ষণ সাপেক্ষে প্রমাণ করা যায়, তখন এরূপ ক্ষেত্রে বাস্তবসম্মত গবেষণার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ সাপেক্ষে অনুকল্প প্রমাণিত হয়। এই হচ্ছে 4 প্রকার গবেষণার কথা বললাম, যেটা বর্ণনামূলক গবেষণা বললাম, তারপর হচ্ছে অ্যাপ্লাইড যেটা বললাম যে একটা হচ্ছে অ্যাপ্লাইড এর কথা বললাম, একটা হচ্ছে পরিমাণবাচক কথা বললাম, একটা হচ্ছে ধারণাগত বললাম। আর এমনি হচ্ছে যে 2টা টাইপ, মেইনলি হচ্ছে যে একটা বেসিক, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, তার বাইরে হচ্ছে এই 4 প্রকার আছে। আচ্ছা, এবার আসো হচ্ছে গবেষণার নৈতিকতা, ইথিক্স, হ্যাঁ, বা হচ্ছে যৌক্তিকতাটা কি। গবেষণার প্রকৃতি এবং প্রত্যয় যাই হোক না কেন, সকল ক্ষেত্রে গবেষণা পদ্ধতি বা রিসার্চ মেথোডোলজি প্রয়োগের একটি সাধারণ ভিত্তি থাকা জরুরি, যাকে হচ্ছে কি বলা হয় যে গবেষণার নৈতিকতা ও যৌক্তিকতা বলা হয়। সুতরাং একটি গবেষণার বৈজ্ঞানিক গবেষণার নিম্নরূপ কতগুলো মানে যে সমস্ত নৈতিক এবং যৌক্তিক যে মানদণ্ড থাকবে সেগুলো কি হতে পারে। দেখো, যে গবেষণার অভিষ্ট লক্ষ্য সম্পর্কে সাধারণ ধারণা ও সুস্পষ্ট সংজ্ঞা থাকা আবশ্যক, যাতে যে কোনো গবেষক বা পাঠক ওই গবেষণার বিষয়বস্তু সম্পর্কে সহজে অনুধাবন করতে পারে। এটা একটা ইথিক্সের মধ্যে পড়ে গবেষণার, ঠিক আছে, নৈতিকতার মধ্যে। ব্যবহৃত গবেষণা পদ্ধতির বিস্তারিত বিবরণ থাকা দরকার, যাতে অন্য কোনো গবেষক ওই গবেষণার পুনরাবৃত্তি ঘটে আরো অগ্রসর হতে পারে এবং হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখতে পারে। এটাতে ক্ষেত্রে বলা হয়েছে যে গবেষণার ক্ষেত্রে যখন কোনো গবেষণা মানে এটা তো আসলে কোন একটা বিষয়ের উপর রিসার্চ করা হয়, গবেষণাটা যে অনুসন্ধান, তখন এক্ষেত্রে বলা হয়েছে যে পরবর্তীতে যদি কেউ আবার এটা নিয়ে গবেষণা করে তার জন্য সুবিধা হয়, সেক্ষেত্রে এটাকে কি করতে বলেছে যে সম্পূর্ণটা বিবরণ থাকা, বিস্তারিত বিবরণ থাকতে হবে এবং হচ্ছে এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এটা থাকাটা হচ্ছে নৈতিকতার মধ্যে পড়ে গবেষণার ক্ষেত্রে। সতর্ক এবং কার্যকরভাবে গবেষণা পদ্ধতির নকশা প্রণয়ন করা দরকার, যাতে গবেষণার ফলাফল প্রাপ্তি যতদূর সম্ভব মানে সহজ হয়, ঠিক আছে। সম্পূর্ণ অকপটভাবে গবেষণা নকশার ত্রুটি বিচ্যুতি ও ফলাফলে তার প্রভাব গবেষণা প্রতিবেদনে উল্লেখ থাকা অত্যন্ত জরুরি, যাতে সংগৃহীত উপাত্তের বৈধতা ও নির্ভরযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। গবেষণার ফলাফল ব্যক্ত করতে বা জানাতে গিয়ে উপাত্ত বিশ্লেষণ পদ্ধতি যথোপযুক্ত ও পর্যাপ্ত হওয়া বাঞ্ছনীয়, যাতে সংগৃহীত উপাত্তের বৈধতা ও নির্ভরযোগ্যতা সম্পর্কে সতর্কভাবে যাচাই করা সম্ভব হয়। গবেষণার উপাত্ত থেকে নির্ণীত যে ফলাফলে যতটুকু সমর্থন থাকা দরকার, ততটুকু মতামতটা কি করা হয় যে উপসংহারে প্রকাশিত হওয়া দরকার, যাতে করে কি হয় যে সংগৃহীত উপাত্তের পর্যাপ্ততা বা বৈধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। আর অভিজ্ঞ গবেষক অধিকতর আস্থার সাথে এমন পূর্বাভাস দেন যাতে গবেষণা তার সুখ্যাতি এবং হচ্ছে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত হয়। এগুলো হচ্ছে কি সবই গবেষণার নৈতিকতা। আমরা আসলে যে একটা উত্তম গবেষণার বৈশিষ্ট্য, তাহলে এই যে গবেষণা নিয়ে আলোচনা করছি, তাহলে কি হতে পারে যে একটা গুড রিসার্চের কোয়ালিটি কি বা গবেষণার গুণাগুণ কি বা বৈশিষ্ট্যটা কি, সেটা আমরা দেখি। একটা উত্তম গবেষণাটা গুণগত বৈশিষ্ট্য প্রধানত 4টি। একটা হচ্ছে কি উত্তম গবেষণা নিয়ম বা রীতিবদ্ধ, একটা সুনির্দিষ্ট নিয়মতান্ত্রিক উপায়ে এটা গবেষণাটা হয়, হ্যাঁ। এবং হচ্ছে কি যে উত্তম অর্থাৎ হচ্ছে সুনির্দিষ্ট রীতিনীতি অনুযায়ী সুগঠিত ধাপক্রমে গবেষণা কার্যাবলী পরিচালিত হওয়াকে সৃজনশীল চিন্তন ও শতলব্ধ জ্ঞান এবং অনুমান থেকে কার্যকর উপসংহারে পৌঁছানো সম্ভব। আচ্ছা, কি হতে পারে যে পূর্ণ তথ্য বা উপাত্তের সাহায্যে নতুন সাধারণ নিয়মে উপনীত হওয়া, ঠিক আছে। উত্তম গবেষণা যৌক্তিক হতে হবে, ন্যায়সঙ্গত যুক্তিক রীতিতে পরিচালিত গবেষণায় আরোহ ও অবরোহমূলক যুক্তির ভিত্তিতে বৈধ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, হ্যাঁ। যেটা হচ্ছে যে পূর্ণ তত্ত্ব বা উপাত্তের সাহায্যে নতুন সাধারণ নিয়মে উপনীত হওয়া, নতুন উপাত্তের সহায়তায় বা সাহায্যে কি করে যে পুরনো বিষয়গুলো বা বিষয়াদি যেগুলো থাকে সে সম্পর্কে অবগত হওয়া যায়। তারপর আছে একটা যুক্তির ভিত্তিতে একটা সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াতে গবেষণাটা কি হয় অর্থবহ এবং হচ্ছে কি কার্যকর হয়ে যায়। উত্তম গবেষণাটা কি হবে যে প্রায়োগিক হতে হবে, ঠিক আছে, যে এবং হচ্ছে
এই গবেষণা একটি বাস্তব অবস্থায় এক বা একাধিক দৃষ্টিভঙ্গির অর্থ প্রকাশ করে এবং বাস্তব বা বস্তুগত উপাত্তের সাথে সম্পৃক্ত হওয়ায় তা গবেষণা ফলাফলের বাহ্য বৈধতার ভিত্তি প্রদান করে। এটা উত্তম গবেষণার পুনরাবৃত্তিযোগ্য হয়। ঠিক আছে, অর্থাৎ গবেষণা ফলাফল যাচাই করতে পরীক্ষণের যে পুনরাবৃত্তি বা যে বাস্তব সিদ্ধান্ত গ্রহণে দৃঢ় ভিত্তি বাস্তবায়ন করে। ঠিক আছে, আচ্ছা, যে জ্ঞান এবং জ্ঞাতের পরিসরে আর কি যে নতুন মাত্রা সংযোজন বলো, যে সম্পূর্ণ একটা নতুন ধারণা বা তত্ত্ব গড়ে তোলা, হ্যাঁ, কিংবা যে জ্ঞানের অনাবিষ্কৃত দিগন্তকে উন্মোচন করা হয়। ঠিক আছে, গবেষণা বিষয় কোনো মতবিরোধ থাকলে বা হচ্ছে যে তা দূরীকরণের চেষ্টা করা হয়। ঠিক আছে, এগুলোই হচ্ছে কি একটা উত্তম গবেষণার বৈশিষ্ট্য। দেখো, পার্সন্স 1949 একটা উত্তম গবেষণার মানদণ্ড হিসেবে 7টা বিষয়ের কথা বলেছে। সেগুলো হচ্ছে, দেখো কি যেগুলো নিয়ে আস্থা এবং নিশ্চয়তা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করা হয়, যেগুলো হচ্ছে একটা উত্তম গবেষণার বৈশিষ্ট্য, যেটা মানদণ্ড হিসেবে চিহ্নিত করেছে। কে করেছে? যে পার্সন্স 1949। এগুলো কি? যে গবেষণার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যকারিতা সম্পর্কে ধারণা ও সংজ্ঞা সুস্পষ্ট হওয়া আবশ্যক। ঠিক আছে, যে একটা গবেষণার কি থাকবে? একটা লক্ষ্য, উদ্দেশ্য বা কার্যকারিতা সম্পর্কে কি থাকতে হবে? সুস্পষ্ট ধারণা থাকতে হবে এবং সংজ্ঞাটাও এর সুস্পষ্ট হতে হবে। গবেষণা পদ্ধতি বা রিসার্চ মেথোডোলজি সম্পর্কে বিস্তারিত বর্ণনা এতে থাকতে হবে, যাতে গবেষণার একটা ধারাবাহিকতা থাকে এবং হচ্ছে অগ্রসরতা বজায় থাকে। সতর্ক গবেষণা পরিকল্পনা বা লাক্সই পরীক্ষা নকশা বা কার্যকর গবেষণার অন্যতম একটা শর্ত। ঠিক আছে, যে একটা পরিকল্পনা থাকবে, একটা যুক্তিসই বা যুক্তিসঙ্গত পরীক্ষণ নকশা কার্যকর গবেষণার মধ্যে এটা একটা অন্যতম শর্ত, যা গবেষণার কি করে? লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করে। গবেষণা প্রতিবেদনে কি থাকতে হবে? পরীক্ষা উপকরণ, নকশা, পদ্ধতিগত কর্মকৌশল, উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ, প্রাপ্ত ফলাফল উপস্থাপন ও ব্যাখ্যা, যৌক্তিক সিদ্ধান্ত ও পূর্বাভাস সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এটা উত্তম গবেষণায়। গবেষণা প্রতিবেদনে পরীক্ষণ উপকরণ ও নকশা, তারপর হচ্ছে পদ্ধতিগত কর্মকৌশল, উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ, প্রাপ্ত ফলাফল উপস্থাপন ও ব্যাখ্যা, যৌক্তিক সিদ্ধান্ত ও পূর্বাভাস সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এটা হচ্ছে উত্তম গবেষণার মধ্যে একটা বৈশিষ্ট্য, যেটা পার্সন্স বলেছেন। আচ্ছা, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপাত্ত বিশ্লেষণ সাপেক্ষে যৌক্তিক সিদ্ধান্ত সংশ্লেষণের ক্ষেত্রে উপাত্ত দৈবচরিত ও পর্যাপ্ত হওয়া আবশ্যক। যথার্থ উপসংহারে পৌঁছানোর ক্ষেত্রে উপাত্তের বৈধতা ও নির্ভরযোগ্যতার পরিমাপ কিংবা পরিসংখ্যানিক সংশয় মাত্রার উল্লেখ থাকা আবশ্যক। ফলাফলের সংশয় মাত্রা যত কম হয়, উত্তম গবেষণার নিশ্চয়তা তত বৃদ্ধি পায়। অভিজ্ঞ গবেষকের ন্যায়নিষ্ঠ সিদ্ধান্ত ও কার্যকর পূর্বাভাস অধিকতর আস্থার সাথে গৃহীত হয়। আচ্ছা, পদ্ধতিগতভাবে নতুন যদি প্রশ্নের যথার্থ উত্তর এটাতে অনুসন্ধান করা হয়, যেটা উত্তম গবেষণার একটা বৈশিষ্ট্য, এবং নতুন এবং পুরাতন তথ্যের আলোকে সাধারণীকরণের জন্য যে পর্যালোচনা বলো, পুনঃব্যাখ্যা বা প্রত্যাখ্যান বা পুনঃপ্রতিষ্ঠা করা, এগুলো সবই হচ্ছে কি উত্তম গবেষণার বৈশিষ্ট্য। ঠিক আছে, আমাদের আলোচনা আজকে কি করলাম, যে গবেষণা একটু কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু এটা আসলে কি মুখস্থ করার কিছু নেই। তোমরা এটা বোঝার একটা ব্যাপার, যে একটা জানার ব্যাপার আসলে, যে গবেষণাটি কি, যেটা বললাম যে একটা এক ধরনের আবিষ্কার বা অনুসন্ধান বা রিসার্চ যেটাকে বলা হয়। তারপর হচ্ছে যেটাকে আমরা বলছি যে এটা অতীতে এমন একটা জিনিস, কোনো কিছু আবিষ্কার করা হয়েছিল বা কোন একটা তত্ত্ব বা উপাত্ত দেওয়া হয়েছিল, সেটার উপর সাথে আরো নতুন বর্তমানের যে অভিজ্ঞতাটা বা বর্তমানে যে রিসার্চ বা অনুসন্ধানটা, সেটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে কোনো কিছু একটা আবিষ্কার করা বা উদ্ভাবন করার জন্য যে অনুসন্ধান করা হয়, সেটাকেই হচ্ছে কি গবেষণা বলা হয়। এবং গবেষণাটা হচ্ছে যে মেইনলি দুইটা প্রকার হতে পারে, একটা হচ্ছে কি ফান্ডামেন্টাল এবং আরেকটা হচ্ছে কি একটা ফান্ডামেন্টাল বা বেসিক, একটা হচ্ছে অ্যাপ্লাইড। হ্যাঁ, একটা শুধু জ্ঞান অর্জনের জন্য করা হয় এবং আরেকটা টাইপ কি বলেছি যে ফিল্ড পর্যায়ে যেটা করা হয়, হ্যাঁ, যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের একটা কি বলেছি জ্ঞান অর্জনের জন্য, যেটাকে ফান্ডামেন্টাল বা বুনিয়াদি বলা হচ্ছে, আরেকটা হচ্ছে ফিল্ড পর্যায়ে যেটা বলেছি, যেটা বেসিকের ক্ষেত্রে বলেছি। আর এছাড়া 4টা টাইপের আমরা গবেষণা নিয়ে আলোচনা করলাম। এটা হচ্ছে বর্ণনামূলক, একটা আছে একটা বর্ণনামূলক, একটা হলো পরিমাণবাচক, একটা হচ্ছে যে তোমার হচ্ছে ধারণাগত, তারপর হচ্ছে কি তোমাদের হলো আমরা 4টা প্রকার নিয়ে, আমি মেইনলি 2টা প্রকার নিয়ে আলোচনা করেছি, যেটা বেসিক এবং হচ্ছে ফান্ডামেন্টাল বা হচ্ছে একটা অ্যাপ্লাইড। এটা হচ্ছে কি বর্ণনামূলক, অ্যাপ্লাইড এবং হচ্ছে পরিমাণবাচক
এবং ধারণাগত, এগুলোর সাথে আমরা কি করেছি, বনাম করেছি যে ধারণাগত বনাম হচ্ছে যে বাস্তবসম্মত, বা হচ্ছে যে পরিমাণবাচক, বনাম হচ্ছে গুণবাচক, এরকম আমরা এগুলো নিয়ে দেখলাম। তো আমাদের এখান থেকে যে রিসার্চের ব্যাপারে যে কোশ্চেন গুলো আসে সেটা হচ্ছে যে তোমাদের হচ্ছে রিসার্চ কাকে বলে, রিসার্চ বলতে কি বুঝো, বা গবেষণাটা কি, হ্যাঁ, গবেষণার প্রেরণা বা উদ্দেশ্য, প্রকারভেদ, তারপর হচ্ছে কি যে গবেষণার হচ্ছে একটা উত্তম গবেষণার বৈশিষ্ট্য আমরা আলোচনা করছি। সে নেক্সট ক্লাসে আবার এগুলো নিয়ে আরো কিছু আলোচনা করব। দেন হচ্ছে যে তোমাদেরকে আমরা একটা রিপোর্ট নিয়ে রিপোর্ট রিসার্চের ক্ষেত্রে আমাদের একটা প্রতিবেদন দিতে হয়, যে বিষয় নিয়ে আমরা আর দুই একটা ক্লাসে পরে সেটা নিয়ে আলোচনা করব। তোমাদেরকে রিসার্চের টপিকস দিব, তোমরা বাসায় বসে বসে রিসার্চ করবে, ঠিক আছে? আমাদের মানে আলোচনা মোটামুটি আজকের প্রথম লেকচার হিসেবে এইটুকুই, কারণ বেশি দিতে চাচ্ছি না। গবেষণাটা তোমাদের কাছে আসলে কতটুকু নিতে পেরেছো জানি না, কিন্তু বইয়ের সাথে পড়বে, বই দেখে প্লাস হচ্ছে আমার এই ক্লাসটা ফলো করবে। বই দেখে পড়লে আশা করি সব বুঝতে পারবে, ঠিক আছে? আর সহজ হয়ে যাবে এই ক্লাস প্লাস বই মিলিয়ে তোমরা নিজেদের মতো করে একটা নিজেদের মতো করে বুঝতে পারবে, ঠিক আছে? এবং হচ্ছে আশা করি সাবজেক্টটা সহজবোধ্য হবে, ঠিক আছে? আমার আলোচনা আজকে এই পর্যন্তই রাখছি। সবার জন্য অনেক শুভকামনা। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।